এখন আমরা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। এই চ্যাপ্টারের শুরুতে তোমাদের জন্য প্রথম করণীয় যেটা তা হলো বোর্ডে তোমরা যা দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি সেই জিনিসগুলোই তোমরা হুবহু নিজেদের খাতায় কপি করো এবং এই ফর্মুলাগুলো তোমাদেরকে একেবারে মুখস্থ রাখতে হবে। তোমরা হয়তো অনেক সময় আমার উপর বিরক্ত হও যে স্যার আমাদেরকে এত কিছু মুখস্থ করতে বলে কেন। আসলে ব্যাপারটা হলো আমরা ম্যাথমেটিক্স পড়ি বা যে কোনো সাবজেক্ট পড়ি না কেন আমাদেরকে কিছু জিনিস মুখস্থ রাখতে হয় আর বেশিরভাগ জিনিসই বুঝতে হয়। তো যে জিনিসগুলো আসলে মুখস্থ করার এগুলো আমরা চাইলে একেবারে গোড়া থেকে বুঝে আসতে পারি, বাট সেই গোড়া থেকে ডিরাইভ করে আসতে আমাদের যে সময়টুকু খরচ হবে সেই সময়টুকু আমাদের আসলেই ওই কাজে ব্যয় করাটা জরুরি কিনা এই জিনিসটাই আমরা ডিসিশনটা নিই। যে ক্ষেত্রে দেখা যাক যে একটা ফর্মুলা হয়তো ডিরাইভ করতে আমার অনেক সময় লাগলো, এই সময়টায় আমরা ওই ফর্মুলা ডিরাইভ করতে যদি ব্যয় করি তাহলে দেখা যাচ্ছে অঙ্ক করার জন্য আমি কম সময় পাবো। তাহলে ইন দ্যাট কেস আমার ফর্মুলাটা মুখস্থ করে রাখাটাই বেটার, যে মুখস্থ করতে আমার কম সময় লাগলো তারপর আমি জিনিসটাকে অঙ্কের মধ্যে ব্যবহার করলাম। আর যখন আমরা কোনো কিছু তোমাদেরকে বুঝিয়ে দেই বা বোঝানোর চেষ্টা করি তখন আমরা মোটামুটিভাবে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করি যেটা তোমরা সহজে বুঝবে। একটা অনেক কমপ্লিকেটেড জিনিস যেটা তোমাদেরকে হয়তো বুঝাইতে গেলে তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে সেটা কিন্তু আমরা বুঝাইতে যাই না। ফর এক্সাম্পল তোমাদেরকে যদি আমি বলি E=mc², এটা তোমরা সকলেই জানো, কিন্তু এই E=mc² যে প্রুফটা এটা যদি আমি তোমাদেরকে দেখাইতে যাই বা তোমরা হয়তো অনেকে দেখেছো প্রুফটা, ওটা আসলে নর্মালাইজড একটা প্রুফ যেটা তোমাদের ফিজিক্স বইতে দেওয়া ছিল। আইনস্টাইন যে প্রুফটা করেছিলেন E=mc², এটা কিন্তু দেখতে গেলে তোমাদের মাথাটা আউলে যাবে। তার থেকে আমাদের E=mc² ওটা মুখস্থ করাটাই বেটার। কাজেই অঙ্কের ক্ষেত্রে যে আমি সব কিছুই মুখস্থ করব বা সব কিছুই বুঝে বুঝে করতে পারবো বিষয়টা এরকম না। আমাদের কিছু জিনিস মুখস্থ করতে হবে, কিছু জিনিস আমাদেরকে বুঝে বুঝে করতে হবে। তার মধ্যে ফর্মুলাগুলো আসলে মুখস্থ করাটাই বেটার। তো বোর্ডে আমি তোমাদের জন্য কিছু ফর্মুলা লিখে দিয়েছি, এগুলো তোমরা একটু মুখস্থ করে নিও কষ্ট করে। এখন কথা হলো যে এই তিনটা ফর্মুলা তো একদম বেসিক ফর্মুলা, এই তিনটা ফর্মুলা মোটামুটিভাবে তোমাদের সকলেরই জানা আছে। তোমাদের প্যাচ লাগে এগুলো দিয়ে 0 1 -1 0 1 -1 এগুলো দিয়েই তোমাদের মাথায় প্যাচটা লেগে যায়। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এই মনে রাখার সুবিধার্থে আমি কিছুটা ছবি এঁকে এঁকে বোঝানোর চেষ্টা করেছি। ফর এক্সাম্পল সাইন থেটা যদি 0 হয় তখন আসলে ঘটনাটা কি, সাইন থেটা কখন 0 হয়, এই যে অনুভূমিক রেখা এক্স অক্ষ তার উপরে সাইন থেটার ভ্যালুটা 0 হয়, তখন থেটার ভ্যালুটা হয়ে যায় nπ। সাইন থেটা কখন 1 হয়, ধনাত্মক ওয়াই অক্ষের দিকে বা খাড়া উপরের দিকে সাইন থেটার ভ্যালুটা 1 হয়, তখন এই ফর্মুলায় তুমি যদি থেটার ভ্যালু π/2 বসাও তোমার সমীকরণটা চলে আসে এটা, থেটা = 4n + 1 π/2। যদি সাইন থেটা =−1 হয়, -1 কখন হয়, যদি নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে বা নিচের দিকে যায় তখন সাইন থেটার ভ্যালুটা 1 হয়ে যায় এবং তখন থেটার ভ্যালু হয় 4n - 1 π/2। এরপর আমরা এখানে আসি, cos থেটা 0 হইলে কি হয়, উল্লম্ব রেখার উপর cos থেটা 0 হয়, অর্থাৎ 90 ডিগ্রির বিজোড় গুণিতকের বেলায় cos থেটা 0 হয়, সেই জন্য থেটা = 2n + 1 π/2 90 ডিগ্রির বিজোড় গুণিতক বোঝাচ্ছে। cos থেটার ভ্যালু 1 কখন হয়, এই যে ধনাত্মক এক্স অক্ষের দিকে বা ডান দিকে cos থেটার ভ্যালুটা 1 হয়, অর্থাৎ যখন সেটা 360 ডিগ্রির গুণিতক হয় বা 180 ডিগ্রির জোড় গুণিতক হয় তখন আমি cos থেটার ভ্যালুটা 1 পাবো। তাহলে cos থেটা 1 হলে থেটা = 2nπ। cos থেটা যদি -1 হয় তার মানে কি, এক্স অক্ষের ঋণাত্মক ভ্যালু মানে বাম দিকের ভ্যালুটা, এই যে বাম দিকের ভ্যালু, এক্স অক্ষের বাম দিকের ভ্যালু বা 180-র বিজোড় গুণিতক, 180-র বিজোড় গুণিতককে আমরা কীভাবে প্রকাশ করি, 2n + 1 × π। তাহলে সাইন থেটা এবং cos থেটার জন্য আমার ফর্মুলাটা কিন্তু সুন্দর মতো আমরা দেখলাম যে ফর্মুলাগুলো কিভাবে এসেছিল 0 1 -1 এর জন্য। ট্যান থেটার বেলায় কি, ট্যান থেটা = 0 হইলে ওই যে অনুভূমিক লাইনের উপর সাইন 0, তাহলে ট্যানও 0, কারণ ট্যান = sin/cos। তাহলে সাইনের যে শর্ত, সাইন = 0 যে শর্ত, ট্যান = 0 একই শর্ত, থেটা = nπ, মানে 180 ডিগ্রির গুণিতক হইলেই সেটা 0 হয়ে যাবে এই যে অনুভূমিক রেখার উপর। ট্যান থেটা যদি 1 হয়, 1 মানে কি, ট্যান 45 ডিগ্রি মানে ট্যান π/4, তাহলে ডিরেক্টলি এই ফর্মুলায় ভ্যালু বসিয়ে দাও, থেটার ভ্যালু হবে nπ + π/4। ট্যান থেটা যদি -1 হয় তাহলে থেটার ভ্যালুটা কত হবে, -1 মানে ট্যান - π/4 nπ - π/4।
এই ফর্মুলায় সিম্পলি থিটার ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ফর্মুলা, এই ফর্মুলাগুলা যদি তুমি জানো, এই ফর্মুলাগুলো জেনে তুমি একদম পারফেক্টলি মাথার মধ্যে থাকে, তুমি একটা অঙ্কও প্র্যাকটিস না করো, তাও আশা করা যায় যে তোমাকে একটা অঙ্ক দিয়ে তোমার হাতে 10-15 মিনিট সময় দিলে তুমি হয়তো অঙ্কটা করে ফেলতে পারবে। ফর্মুলা মুখস্থ করলেই যদি আমি অঙ্ক করে ফেলতে পারি, তাহলে স্যার আমাদেরকে কেন এখন অঙ্ক করাবে আবার? তার কারণটা হলো, অঙ্ক আমরা এই জন্য করব যে কি অঙ্ক এর আগে বুয়েটের অ্যাডমিশন টেস্টে এসেছিল বা বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টে এসেছিল সেটা সম্পর্কে একটু ধারণা নেওয়া এবং সেগুলোর জন্য একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখা। সেই জন্যই আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করব এখন। কিন্তু একটা জিনিস মাথায় রেখো যে এই ফর্মুলাগুলোই তোমার সম্বল, এই ফর্মুলাগুলোকে সম্বল করেই তোমার এই ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করে ফেলতে হবে। শুরুতেই আমরা দুটো সোজা অঙ্ক দিয়ে শুরু করব। এই অঙ্কটা দেখো 2005 সালে বুয়েটের ভর্তি পরীক্ষায় এসেছিল যে 1 - 2 sin θ = cos θ। এটাকে আমরা কি লিখতে পারি যে 1 = 2 sin θ প্লাস cos θ। আমরা একটা ছোট্ট কাজ করে ফেলতে পারি, এই 1টাকে এই পাশে লিখি। আমরা প্রথমে যে কাজটা করব, আমরা কিছু জিনিস ধরে নেব। যে ধরি সাইনের যে সহগটা সেটাকে আমরা ধরে নেব আর সাইন আলফা, আর কসের যে সহগ 1 সেটাকে আমরা ধরে নেব আর কজ আলফা। এখান থেকে আমরা আর এবং আলফা এই দুটার ভ্যালুটা বের করব। আমি যদি 1 নম্বর সমীকরণকে স্কোয়ার করি এবং তার সঙ্গে 2 নম্বর সমীকরণকে স্কোয়ার করে যোগ করে দিই, 2² + 1² 5, r² sin² আলফা প্লাস r² cos² আলফা, r²টা কমন দিলে sin² আলফা প্লাস cos² আলফা = 1, দ্যাট মিন্স r² বা r = √5। আর আমি যদি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দেই, তাহলে 2/1 2 = r sin আলফা / r cos আলফা। আর দুটা কাটা চলে যাবে, sin বাই cos কি থাকবে tan আলফা। তাহলে আলফার ভ্যালুটা হচ্ছে tan ইনভার্স 2। এই ভ্যালুগুলো এখন আমরা এখানে ব্যবহার করব। 2 মানে কি r sin আলফা ইনটু sin θ প্লাস কজের সামনে কি আছে 1 মানে হলো r cos আলফা ইনটু cos θ = 1। আমি যদি r কে কমন নেই, cos আলফা cos θ প্লাস sin আলফা sin θ = 1, আর cos θ মাইনাস আলফা = 1। দেখো এই কথাটা আমি লিখতে পারি। কিভাবে লিখতে পারি? cos a cos b প্লাস sin a sin b, ফর্মুলা হলো cos a মাইনাস b। তাহলে পরের লাইনটা লিখতে পারি যে cos θ মাইনাস আলফা = 1/r। এখন একটা মজার বিষয় খেয়াল করো, এইখানে কিন্তু আমি লিখতেই পারি যে 1 = r cos আলফা মানে হলো cos আলফা = 1/r। তাহলে ওখান থেকে আমি লিখতে পারি যে cos θ মাইনাস আলফা = cos আলফা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? আমাদের যে ফর্মুলা ছিল cos θ = cos আলফা হইলে θ = কি হইতো 2nπ প্লাস মাইনাস আলফা। তাহলে θ = 2nπ প্লাস মাইনাস আলফা প্লাস আলফা, অর্থাৎ দুইটা কেস হবে যে θ = একটা হবে 2nπ প্লাস 2 আলফা, অথবা θ = হবে, যদি আমি মাইনাস চিহ্নটা নেই, 2nπ। এটাই আমাদের অ্যান্সার, যেখানে আলফা = tan ইনভার্স 2। তোমাকে এই কথাটা আবার উল্লেখ করে দিতে হবে, আলফার পরিচয়টা দিয়ে দিতে হবে। কারণটা কি, ওরা কিন্তু আলফাকে চেনে না, আলফাকে তুমি ইন্ট্রোডিউস করেছো। দ্যাটস ওয়াই ফাইনালি যখন অ্যান্সারে আলফাটা থাকবে, আলফার ভ্যালুটা কত সেটা আসলে বলে দিতে হবে। এরপর আমরা চলে যাই আমাদের দ্বিতীয় এক্সাম্পলটা, যেই এক্সাম্পলটা 2003 সালে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল এবং 2007 সালে চুয়েটের ভর্তি পরীক্ষায় এসেছিল, দুইবার এসেছিল। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে বিভিন্ন অঙ্ক বিভিন্ন সময় একাধিক জায়গায় ভর্তি পরীক্ষায় আসতেই পারে। সেই জন্যই আমরা কোশ্চেন ব্যাংকটাকে বারবার প্র্যাকটিস করব, যাতে করে কোনো পুরনো প্রশ্ন ভর্তি পরীক্ষায় চলে আসলে আমরা সঙ্গে সঙ্গে সেটা অ্যান্সার করে ফেলতে পারি। একইভাবে আমরা এগোবো, যে ধরি সাইনের সঙ্গে যে জিনিসটা আছে সেটা = r সাইন আলফা, আর কজের সঙ্গে যে সহগটা আছে 1 = r cos আলফা। এটাকে 1 নম্বর সমীকরণ, এইটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। দিয়ে এখন এখান থেকে আমরা কি করব, r এবং আলফার ভ্যালুটা বের করে নেব। আমি যদি 1কে স্কোয়ার করি এবং তার সঙ্গে 2 এর স্কোয়ারটা যোগ করে দিই, 3 + 1 4 = r²।
আর এর ভ্যালুটা চলে আসে 2। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আর এর ভ্যালুটা +-2 কেন হলো না? কারণটা হলো যে আমি ধরে নিয়েছি যে আর একটা ধনাত্মক সংখ্যা। এরপর আমরা কি করব, 1 / 2 √3/1 √3 ইকুয়াল টু আর দুটা কাটা চলে যাবে tan আলফা। তাহলে আলফার ভ্যালুটা কত হবে, tan ইনভার্স √3 মানে কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত, π/3। যাক, আলফা এবং আর এর ভ্যালুটা সুন্দর সুন্দর দুটো ভ্যালু এসেছে। এখন আমরা এইখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। আর সাইন আলফা সাইন থেটা মাইনাস আর কজ আলফা কস থেটা ইকুয়াল টু 2। তাহলে আরটা কমন নিলে সাইন আলফা সাইন থেটা মাইনাস কজ আলফা কস থেটা ইকুয়াল টু 2। তো এখন এইখানে দেখো যে এইখানে কিন্তু আসলে কোনো ডিরেক্টলি ফর্মুলা আসছে না, কিন্তু আমি যদি একটা মাইনাস আর কমন নিতাম তাহলে একটা সুন্দর ফর্মুলা আসতো, কজ আলফা কস থেটা মাইনাস সাইন আলফা সাইন থেটা ইকুয়াল টু 2। এখন দেখো মাইনাস আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালুটা হচ্ছে 2। কজ আলফা কস থেটা মাইনাস সাইন আলফা সাইন থেটা, এই ভ্যালুটার মানে কি, কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ প্লাস বি কস থেটা প্লাস আলফা ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে পরের লাইনটাই লিখতে পারি যে কস থেটা প্লাস আলফা ইকুয়াল টু -1। -1 চলে এসেছে, ডিরেক্ট একটা কেস চলে এসেছে। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কজের ভ্যালুটা এখানে 0, এই উল্লম্ব রেখার উপর কজের ভ্যালু 0, কজের ভ্যালু এখানে প্লাস, কজের ভ্যালু এখানে মাইনাস, অর্থাৎ 180-র বিজোড় গুণিতক হলে কজের ভ্যালুটা কি হয়, -1 হয়। তাহলে আমাদের থেটা প্লাস আলফা ইকুয়াল টু কী হবে, 2n + 1 × 180 মানে হলো পাই। তাহলে আমরা থেটার ভ্যালুটা এখান থেকে কি পাচ্ছি, থেটার ভ্যালুটা পাচ্ছি 2n + 1 × পাই মাইনাস আলফা। আলফার ভ্যালুটা আমরা অলরেডি বের করে ফেলেছি, আলফার ভ্যালুটা হলো π/3। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2n পাই প্লাস পাই মাইনাস π/3, অর্থাৎ ভ্যালুটা চলে আসে 2n পাই প্লাস 2π/3। তাহলে থেটার ভ্যালুটা আমরা পেয়ে গিয়েছি, এটা আমাদের হচ্ছে সাধারণ সমাধান। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। কি বড় কিন্তুটা, আমাদের লিমিট দেয়া আছে যে থেটার ভ্যালুটা -2π থেকে 2π এর ভেতরে। কাজেই আমরা যদি n এর ভ্যালুটা -1 বসাই, থেটার ভ্যালুটা চলে আসে -4π/3। আমি যদি n এর ভ্যালুটা 0 বসাই তখন থেটার ভ্যালুটা চলে আসে 2π/3। আর আমি যদি n এর ভ্যালুটা 1 বসাই তখন ভ্যালুটা আসলে 2πকে ক্রস করে চলে যায়, সেই কারণে n এর ভ্যালুটার আমি +1 বসাতে পারবো না। তাহলে এখান থেকে এই যে লিমিটটা মেনটেন করে থেটার ভ্যালুটা কত হবে, দেয়ারফর থেটা ইকুয়াল টু একটা ভ্যালু আসবে -4π/3 আর একটা ভ্যালু আসবে 2π/3। এটাই আমাদের অ্যান্সার। ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের ব্যাপারে তোমাদেরকে আমি আগেই একটা কথা বলে রেখেছিলাম যে এই চ্যাপ্টারে সবগুলো অঙ্ক আসলে একই রকম, টেনে টুনে শেষ পর্যন্ত সাইন থেটা ইকুয়াল টু সাইন আলফা বা কস থেটা ইকুয়াল টু কজ আলফা বা ট্যান থেটা ইকুয়াল টু ট্যান আলফা পর্যন্ত নিয়ে যেতে হয়, তারপর জিনিসটাকে ফর্মুলায় ফেলে দিতে হয়, এইটুকু কাজই করতে হয়। তো আমরা ফর্মালিটি মেনটেন করার জন্য বা প্র্যাকটিসের সুবিধার জন্য আমরা বেশ কিছু অঙ্ক এখান থেকে করছি, যেই অঙ্কগুলো ইতিপূর্বে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এসেছিল। তার মধ্যে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি 2003 সালে কুয়েটের ভর্তি পরীক্ষায় এসেছিল এই অঙ্কটা, যে tan স্কোয়ার থেটা ইকুয়াল টু 3 cos x স্কোয়ার থেটা -1। এখান থেকে আমরা কি লিখতে পারি যে 1 + tan স্কোয়ার থেটা ইকুয়াল টু 3 cos x স্কোয়ার থেটা। তাহলে 1 + tan স্কোয়ার মানে কি, sec স্কোয়ার থেটা ইকুয়াল টু 3 cos x স্কোয়ার থেটা। sec স্কোয়ার এটাকে কি লেখা যায়, 1 / cos স্কোয়ার থেটা আর 3 / cos x স্কোয়ার থেটা মানে 1/sin স্কোয়ার থেটা। তাহলে এইটা এখানে নিয়ে যাই, sin স্কোয়ার থেটা ইকুয়াল টু 3 cos স্কোয়ার থেটা। sin স্কোয়ার এটাকে লেখা যায় 1 - cos স্কোয়ার থেটা ইকুয়াল টু 3 cos স্কোয়ার থেটা। 1 = 4 cos স্কোয়ার থেটা বা cos স্কোয়ার থেটা ইকুয়াল টু 1/4 cos থেটা ইকুয়াল টু ±½
কস থেটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ মানে হচ্ছে কস থেটা ইকুয়ালস টু হাফ অথবা কস থেটা ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে কস থেটা যখন হাফ হবে তখন আমি কি নেব, কস পাই বাই 3। তাহলে থেটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। কস থেটা যখন মাইনাস হাফ তখন আমি কি লিখতে পারি যে কস থেটা ইকুয়াল টু কস 2 পাই বাই 3, যেটা হচ্ছে কস 120 ডিগ্রি। তাহলে থেটা ইকুয়াল টু এখানে চলে আসবে 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3। এখন আমরা আমাদের লিমিটের দিকে একটু তাকাই। আমাদের লিমিট বলছে যে থেটার ভ্যালুটা 0 থেকে 2 পাই এর মাঝখানে। তাহলে আমি যদি n এর ভ্যালুটা 0 হিসেবে নেই, কারণ আমি নেগেটিভ কোনো ভ্যালু নিতেই তো পারবো না, 0 থেকে ছোট হওয়া যাবে না, 0 থেকে বড় হইতে হবে। n এর ভ্যালু 0 নিলে থেটার ভ্যালু এখান থেকে আসে পাই বাই 3 আর এখান থেকে আসে 2 পাই বাই 3। আমি যদি n এর ভ্যালুটাকে 1 হিসেবে নেই তাহলে থেটার ভ্যালু এখান থেকে আসে 2 পাই মাইনাস পাই বাই 3 অর্থাৎ 5 পাই বাই 3 আর 2 পাই মাইনাস 2 পাই বাই 3 4 পাই বাই 3। তাহলে দেয়ারফর আমাদের যে সলিউশনটা থেটা তার ভ্যালুটা চলে আসছে পাই বাই 3, 2 পাই বাই 3, 4 পাই বাই 3 এবং 5 পাই বাই 3। এটাই আমাদের অ্যান্সার। এবারে আমরা দ্বিতীয় অঙ্কটার দিকে একটু নজর দেই, যেটা 2005 সালে বুটেক্সের ভর্তি পরীক্ষায় এসেছিল। sec স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2√2 tan x বাই 2 ইকুয়াল টু 0। এবং এইখানে একটা পজিটিভ ব্যাপার হলো যে এইখানে লিমিটের কোনো ভেজাল নাই, ডাইরেক্ট আমরা সাধারণ সমাধানটা বের করে দেব। এখানে খেয়াল করে দেখো sec স্কোয়ার এক্স বাই 2 এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2√2 ট্যানকে লেখা যায় সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই কজ এক্স বাই 2 ইকুয়াল টু 0। আমি একটা কাজ করতে পারি, আমি এই জিনিসটাকে যদি ওই পাশে পার করে দিই তাহলে এইভাবেও লিখতে পারি যে এটা ইকুয়াল টু এটা সেক স্কোয়ারকে এইভাবে লিখলাম, ট্যানকে এইভাবে লিখলাম। তাহলে এখন খেয়াল করো এই পাশে একটা কজ আছে, এই পাশে একটা কজ আছে, একটা একটা করে কজ কাটা। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে 1 ইকুয়াল টু, যদি বজ্রগুণন করে দেই, 2√2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2। আমরা আরও একটা সিম্পলিফিকেশন করতে পারি, 2√2টাকে আমি একটু চেঞ্জ করে লিখি, 2√2 না লিখে আমি লিখলাম √2 ইন্টু 2, একই তো কথা। তাহলে পরের লাইনটা আমি লিখতে পারি যে 1 ইকুয়াল টু √2 ইন্টু এই জিনিসটাকে লেখা যায় সাইন এক্স। কারণটা কি, 2 সাইন এক্স কজ এক্স ইকুয়াল টু সাইন 2x। তাহলে সাইন 2 ইন্টু এক্স বাই 2 তার মানে হচ্ছে সাইন এক্স। তাহলে পরের লাইনটা আমরা লিখতে পারি যে সাইন এক্স ইকুয়াল টু 1/√2। 1/√2 মানে কত, সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মানে কত, সাইন পাই বাই 4। তাহলে এক্সের ভ্যালুটা আমি লিখতে পারি n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 4। এটাই আমাদের এই প্রশ্নের অ্যান্সার। দেখো কত ছোট্ট একটা অঙ্ক, এইটুকু একটা অঙ্ক রিটেনে করে দিলে তুমি 10 মার্ক পেয়ে যাবে। এরপর ডিইউতে 2015 সালে এই প্রশ্নটা এসেছিল এবং এই প্রশ্নটার একটা জিনিস খেয়াল করো যে এইটা কিন্তু ডিইউ এর প্রশ্ন, তার মানে অঙ্কটা খুব ছোট হওয়ার কথা এবং লিমিটও দেয়া আছে। আমরা দেখি কি অবস্থা। কট স্কোয়ার থেটা মাইনাস √3 কট থেটা মাইনাস কট থেটা প্লাস √3 ইকুয়াল টু 0। কট থেটা কমন নিলে কট থেটা মাইনাস √3 মাইনাস 1 কমন নিলে কট থেটা মাইনাস √3 ইকুয়াল টু 0। তার মানে কট থেটা মাইনাস √3 ইন্টু কট থেটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কট থেটার দুটা ভ্যালু আসে, একটা আসে √3 অথবা কট থেটার আরেকটা ভ্যালু আসে 1। কট থেটা যদি √3 হয়, ট্যান থেটা হচ্ছে 1/√3, যেটা কিনা ট্যান পাই বাই 6। তার মানে থেটার ভ্যালুটা n পাই প্লাস পাই বাই 6। অথবা কট থেটা ইকুয়াল টু 1 হলে ট্যান থেটার ভ্যালুটাও 1 হবে, মানে কিনা ট্যান 45 ডিগ্রি বা ট্যান পাই বাই 4।
তাহলে থেটার ভ্যালুটা হবে n পাই প্লাস π/4। তাহলে আমরা কি পেলাম? আমরা থেটার দুটা ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম, n পাই প্লাস π/6 আর n পাই প্লাস π/4। তাহলে থেটার ভ্যালু 0 থেকে π/2 এর মধ্যে, তাহলে দেয়ারফর থেটার ভ্যালুটা একটা কেসেই আমি গ্রহণ করতে পারবো যে n এর ভ্যালুটা যখন 0 হবে সেটা কি হবে, একটা হবে π/6 আর একটা হবে π/4। এটাই আমাদের অ্যান্সার। এবারে আমরা যে প্রশ্নটা দেখব, এই প্রশ্নটা 2014 সালে বুয়েটের অ্যাডমিশন টেস্টে এসেছিল। কটের অনেকগুলো কিছু দেয়া আছে, দেখতেই পাচ্ছ প্রশ্নটা, এখান থেকে এটার সলিউশন করতে হবে। আমরা একটা কাজ করি, cot x প্লাস cot 2x ইকুয়াল টু cot x cot 2x cot 3x মাইনাস cot 3x। আমরা ওটাকে এই পাশে পার করে দিলাম। এবং একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে এমন কিছু করতে হবে যাতে করে অঙ্কটা সোজা হয়ে যায়। দেখো কি করা যায় এখানে, cot x প্লাস cot 2x ইকুয়াল টু, এখান থেকে একটা cot 3x কমন নাও, তাহলে কি দাঁড়ায়, cot x ইন্টু cot 2x মাইনাস 1। পরের লাইনটায় আমরা একটা ছোট্ট চেঞ্জ আনতে চাই, এটা যা আছে তাই লেখো, cot 3x ইন্টু cot x cot 2x মাইনাস 1। আমি একটা কাজ করি, এইখানে যে জিনিসটা আছে এই পুরা জিনিসটাকে এর নিচে নিয়ে এসে দেই, এখানে 1 হবে আর এই পুরা জিনিসটা এর নিচে চলে আসলো, cot x প্লাস cot 2x। দেখো আমি এই লাইনের পর এই লাইনটা লিখতেই পারি, আমাকে কেউ বাধা দিবে না। তাহলে পরের লাইনটা আমি লিখতে পারি যে 1 ইকুয়াল টু cot 3x ইন্টু, তোমরা যারা cot a প্লাস cot b এর ফর্মুলা জানো তাহলে তারা এই জিনিসটা ঠিকই চিনতে পারছো, এই জিনিসটাকে লেখা যায় cot x প্লাস 2x। তাহলে পরের লাইনটা আমরা লিখতে পারি যে cot 3x ইন্টু cot 3x ইকুয়াল টু 1, মানে cot স্কোয়ার 3x ইকুয়াল টু 1, তার মানে tan স্কোয়ার 3x, এটা মানে 1, তার মানে tan 3x ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তার মানে tan প্লাস মাইনাস π/4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 3x ইকুয়াল টু n পাই প্লাস আলফা, আলফা মানে হলো প্লাস মাইনাস π/4। তাহলে x এর ভ্যালুটা চলে আসে n π/3 প্লাস মাইনাস π/12। এটাই আমাদের অ্যান্সার। এই ইকুয়েশনটা সলিউশন করে আমি পেলাম যে x এর ভ্যালুটা n π/3 প্লাস মাইনাস π/12 হইতে পারে, এটা জেনারেল সলিউশন। n এর ভ্যালু 0 1 2 3 -1 -2 -3 বসিয়ে যে কোনো ভ্যালু আসতে পারে, যাই আসুক না কেন সেটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এবারে আমরা পরের এক্সাম্পলটায় চলে যাই। এখানে বলা হলো 2 sin x cos x প্লাস √3 ইকুয়াল টু √3 cos x প্লাস 4 sin x। রুয়েটে এই প্রশ্নটা এসেছিল 2017 সালে। তোমরা একটা জিনিস সবাই মোটামুটি জানো যে সাস্ট এবং রুয়েট এই দুইটা জায়গায় রিলেটিভলি একটু কঠিন অঙ্ক আসে, তো সেটা দেখে আসলে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। অঙ্কটা আসলে দেখতে কঠিন মনে হলেও আসলে অঙ্কটা সোজা। 2 sin x cos x প্লাস 2√3 মাইনাস √3 cos x মাইনাস 4 sin x ইকুয়াল টু 0। কী করলাম, সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম। এবার একটু সাজিয়ে গুছিয়ে লিখি, 2 sin x cos x মাইনাস 4 sin x মাইনাস √3 cos x প্লাস 2√3 ইকুয়াল টু 0। দেখেন এইটা লিখতে কারো কোনো আপত্তি আছে? থাকার কথা না। এই দুই জায়গা থেকে 2 sin x কমন নেন, cos x মাইনাস 2 মাইনাস, এখান থেকে √3 কমন নেন, cos x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি cos x মাইনাস 2 2 sin x মাইনাস √3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাই, cos x এর ভ্যালুটা ইকুয়াল টু 2 অথবা 2 sin x মাইনাস √3 ইকুয়াল টু 0। একটা জিনিস খেয়াল করেন তো, cos x এর ভ্যালু কি কোনোদিন 2 হইতে পারে? না, না, cos x এর ভ্যালু কখনোই 2 হইতে পারে না। এটা গ্রহণযোগ্য নয়, নট অ্যাপ্লিকেবল। কেন? কারণ আমরা একটা জিনিস জানি যে cos x এর ভ্যালুটা সবসময় -1 থেকে 1 এর ভেতরে হয়, যেই কারণে আমি এই cos x এর ভ্যালুটা 2 এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না।
এখন এইখানে আসেন, এখান থেকে আমরা কি লিখতে পারি যে সাইন এক্স ইকুয়াল টু √3/2। ভালো কথা, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় সাইন 60 ডিগ্রি, মানে হচ্ছে সাইন π/3। তাহলে সাইন এক্স ইকুয়াল টু যদি সাইন π/3 হয়, তাহলে ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারেন যে এক্স ইকুয়াল টু nπ প্লাস -1⁻n ইন্টু π/3। তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে গিয়েছি, কিন্তু আমাদের কাজ এখনও কিছু বাকি আছে। কি বাকি আছে? আমাদের কাজটা হলো যে এখানে আমাদের সাধারণ সমাধান চায় নাই, আমাদের একটা স্পেসিফিক সমাধান চেয়েছে 0 থেকে π এর ভেতরে। তাহলে আমরা ফার্স্ট অফ অল n এর ভ্যালুটা 0 পুট করে দেখি। n ইকুয়ালস টু 0 হলে x এর ভ্যালুটা π/3। n ইকুয়াল টু যদি 1 হয় তখন x এর ভ্যালুটা 2π/3। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু π/3 অথবা 2π/3, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটার সঙ্গে সঙ্গেই আমরা এই চ্যাপ্টার থেকে বের হয়ে যাব। তোমাদেরকে যেটা কথাটা আমি চ্যাপ্টারের শুরুতে বলেছিলাম যে এই চ্যাপ্টারটা আসলে খুবই সহজ একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের মূল বৈশিষ্ট্য হচ্ছে তোমাকে ফর্মুলা পর্যন্ত অঙ্কটাকে নিয়ে আসতে হবে এবং ফর্মুলাটার প্রয়োগ করতে হবে। এর বাইরে তোমাকে আর কিছুই করতে হবে না, এবং এই কাজটা করার জন্য তোমাদেরকে ত্রিকোণমিতির জ্ঞান অনেক ভালো থাকতে হবে। ত্রিকোণমিতির প্রত্যেকটা ফর্মুলা তোমাদের পারফেক্টলি মুখস্থ থাকতে হবে, এবং সবগুলো ফর্মুলা যদি তোমাদের পারফেক্টলি মুখস্থ থাকে তাহলে এই চ্যাপ্টারের কোনো অঙ্কই করা তোমাদের জন্য কঠিন কোনো কাজ হবে না। কিন্তু এখানে আমি একটা জিনিস অ্যাড করব। কি অ্যাড করব? সেটা হলো যে এই অঙ্কগুলো তোমাদের কোশ্চেন ব্যাংকে দেখবে যে প্রচুর সংখ্যক অঙ্ক এখান থেকে আসে, ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান থেকে আসে। সেই অঙ্কগুলোকে কিন্তু তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে। কারণটা কি? প্র্যাকটিস করতে করতেই তোমার মাথায় ক্লিক করবে যে কোন টাইপের অঙ্ক দেখলে আমার কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। কাজেই আমার এই লেকচারটা যথেষ্ট কি না, এই প্রশ্নের উত্তর হচ্ছে এই লেকচার যথেষ্ট। এই লেকচারে বা আমি তোমাদেরকে এখন পর্যন্ত যা যা লেকচার দেখিয়েছি, শিখিয়েছি, সেগুলো সবই যথেষ্ট শেখার জন্য। কিন্তু প্র্যাকটিসের জন্য তোমাদের বিভিন্ন কোচিং সেন্টারের যে কোশ্চেন ব্যাংকগুলো তারা ছাপায়, এগুলো তোমরা সংগ্রহ করে সেখান থেকে যত বেশি সংখ্যক কোশ্চেন তোমরা সলভ করতে পারবে, তোমাদের প্রস্তুতিটা তত শক্ত হবে। কাজেই তোমাদের কাজ হলো ভিডিওটা দেখা শেষ করা মাত্র এখানে যে কয়টা অঙ্ক করিয়েছি সবগুলো অঙ্ক 2বার 3বার করে প্র্যাকটিস করা, এবং কোশ্চেন ব্যাংকের অঙ্কগুলো যতবার তোমরা পারো, মানে যত বেশি সংখ্যক পারো। আমি মোটামুটি একটা জিনিস তোমাদেরকে গ্যারান্টি দিতে পারবো যে তোমরা কেউই কোনো কোশ্চেন ব্যাংক শেষ করতে পারবে না। কারণ আমাদের হাতে কত কোশ্চেন ব্যাংক আছে, বুয়েটের কোশ্চেন ব্যাংক, রুয়েটের কোশ্চেন ব্যাংক, চুয়েটের কোশ্চেন ব্যাংক, কুয়েটের কোশ্চেন ব্যাংক, ঢাবির কোশ্চেন ব্যাংক, সাস্টের কোশ্চেন ব্যাংক। আসলে সবগুলো কোশ্চেন ব্যাংক সলভ করে শেষ করা সম্ভব না, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যে যতগুলো শেষ করা যায়। তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা তোমাদের প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ ভালো করতে পারবে। আল্লাহ হাফিজ।